স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব আপনাদের সঙ্গে। যে তত্ত্বাবধায়কের জন্য এত আন্দোলন সংগ্রাম, দীর্ঘ ত্যাগ রাজনৈতিক দলগুলোর, সেটা রাজনৈতিক দলগুলো এখনই চাইছে না। এই আপাতত এই নির্বাচনের পরের নির্বাচন থেকে কার্যকরের কথা বলছে। সেই জায়গায় যদি একটু মন্তব্য করেন। একটা বিষয় খুব পরিষ্কার, যে রাজনীতিবিদরা বারবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে তারাই আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য আদালতে ধর্ণা দিয়েছে। আপনাদের যে স্মরণ থাকে যে 90-এর যে গণ আন্দোলনটা হলো, এই গণ আন্দোলন শেষে 1990 সালে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটা প্রথম আসলো এবং এই ধারণাটা খুবই চমৎকার ছিল। পরবর্তীকালে পাকিস্তান আমরা দেখলাম যে এই ধারণাকে তারা অ্যাডাপ্ট করেছে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো যে 96 সালে এসে যখন বিএনপি সরকার নির্বাচন দিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই, তখন একটা তুমুল আন্দোলন হলো। সেই আন্দোলনে বিএনপি প্রথম আবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারটা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করে। কিন্তু মজার ব্যাপারটা হলো যে 90-এর আন্দোলনে আওয়ামী লীগ এটার সাথেই ছিল, যুক্ত ছিল, এবং 96 সাল আন্দোলনে যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চ্যাম্পিয়ন হিসাবে নিজেদেরকে ঘোষণা করছে, সেই আওয়ামী লীগ আবার 2011 সালে এই তত্ত্বাবধায়ক সরকার আদালতের মাধ্যমে এটাকে বাতিল করাইছে। 2001 সালে যখন নির্বাচনে বিএনপি তার জোট 2/3 মেজরিটি পেয়েছিল, সম্ভবত ব্যাপারটা এরকম হলো যে আওয়ামী লীগ যেটা হচ্ছে যে মানে যখন নিজের জন্য যেটা নৈতিক মনে করে অন্যের জন্য সেটা অনৈতিক মনে করে। তা আমার জন্য দুঃখজনক এটা যে এই রাজনীতিবিদরা তার সুবিধা অনুযায়ী কখনো তত্ত্বাবধায়ক থাকবে, কখনো তত্ত্বাবধায়ক থেকে বেরিয়ে আসবে। বিশেষ করে আওয়ামী লীগ এই কাজটা বেশি করেছে। এখন আমার কথা যে বাংলাদেশে যে অবস্থা আমরা দেখছি তাতে সত্যিকার অর্থে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আসলে অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করা যাচ্ছে না, একদমই না। যদি তত্ত্বাবধায়ক সরকার যদি থাকতো নিরপেক্ষ, তাহলে পক্ষে গত 15 বছর এইভাবে নির্বাচন করা সম্ভব ছিল না। সুতরাং আমরা স্বাগত জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার আবার পুনরায় ফিরে আসার জন্য। জি, অতিথিদের যদি একটু যুক্ত করে নিই। ডক্টর শরীফ ভূঁইয়া, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং যতগুলো পক্ষ এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের যে আদালতের মাধ্যমে সেই রিটের যারা পক্ষভুক্ত ছিলেন তাদের অন্যতম একজন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবা, সহ আইন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী সুপ্রিম কোর্ট, এবং অ্যাডভোকেট নাজমুস সাকিব, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স NCP। ডক্টর শরীফ ভূঁইয়া, আপনাকে দিয়ে যদি শুরু করি, আপনারা যে রিট করেছিলেন এবং এখানে বিবিসির একটি সংবাদের শিরোনাম এরকম যে তত্ত্বাবধায়কের জন্য এত আন্দোলন সংগ্রাম ত্যাগ, সেটা আপনারা এখনই চাইলেন না কেন? সেটা কোর্ট যে রায় দিয়েছে সেই রায় আসলে আপনাদের চাওয়ার ভিত্তিতেই এরকমটি আমরা যতটুকু জানি, একটু যদি বলেন। আনমিউট করতে হবে। জি জি, এখন শুনছি। দুঃখিত, আমার এখানে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আপনার প্রশ্নটা আরেকবার একটু বলবেন সংক্ষেপে? আমরা বলছি যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চাইলেন, কিন্তু রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা দীর্ঘ যে ত্যাগ সংগ্রাম, সেখানে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ তৈরি হলো, তখন আবার এখনই না, বিষয়টা এরকম কেন?
আপনারা এটা চাইলেন কেন এটা তো আদালতের কাছে? অবশ্য যুক্তিসঙ্গত কারণ আছে, এবং আমি অবশ্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করিনি, না জি, কিন্তু তারপরেও এটা এখনই কার্যকর না করার যুক্তিসঙ্গত কারণ আছে। কারণটা হলো এই যে এখন তো এক ধরনের একটা নিরপেক্ষ সরকারই আছে, এবং এই সরকারটা কিন্তু আমাদের সংবিধানের কোনো নির্দিষ্ট বিধানের অধীনে গঠিত হয়নি। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সে গঠিত হয়েছে, এবং এটার ম্যান্ডেট একটু ভিন্ন। এটা এটা যেহেতু একটা অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী অবস্থায় গঠিত হয়েছে, কাজেই এটার কাছে জনগণের চাহিদাটা একটু ভিন্ন রকম। চাহিদার মধ্যে সংস্কারের বিষয় আছে, চাহিদার মধ্যে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয় আছে। কাজেই গত বছর জুলাই আগস্ট মাসে যখন বিপুল আত্মত্যাগের বিনিময়ে একটা সরকারের পতন হলো, তখন জনগণের পক্ষ থেকে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হলো। কাজেই সেই দায়িত্বের মধ্যে ওনাদের নির্বাচন করার দায়িত্ব পড়ে। কাজেই এখন যেহেতু একটা স্পেশাল কনস্টিটিউশনাল সিচুয়েশনে ওনারা এসছেন, এবং এটা একটা জাতির আকাঙ্ক্ষা যে ওনারা এই নির্বাচনটা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাবেন। কাজেই এই পরিস্থিতিতে আবার আগের পদ্ধতিতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্পূর্ণ অপ্রয়োজনীয় বলে আমি মনে করি। জি ব্যারিস্টার তাছাড়া সাংবিধানিক ভাবেও এটা করতে গেলে কিছু সমস্যা আছে। আচ্ছা, এর মধ্যে প্রধান সমস্যা যেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ধারাগুলো, আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, জি আপনি শেষ করেন। যে ধারাগুলো এখন সংবিধানে ফিরে এসছে, তার মধ্যে একটা অন্যতম হলো 58C অনুচ্ছেদ। ওখানে খুবই সুস্পষ্ট ভাবে বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে একটা সংসদ যদি ভেঙে যায় বা ভেঙে দেয়া হয় তার 15 দিনের মধ্যে। জি, সেটা সম্ভব আমাদের এখন সেটা সম্ভব নয়, এটা একটা অসম্ভব, কারণ আমাদের সংসদ 1 বছরেরও বেশি আগে ভেঙে গেছে। কাজেই আপনি যে ধারাগুলো এখন সংবিধানে ফিরে এসছে আজকের রায়ের মাধ্যমে, সেই ধারাগুলো প্রয়োগ করে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু গঠন করতে পারছেন না। কাজেই এটা এমন কথা নয় যে এটার জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে, এখন রাজনৈতিক দলগুলো চাচ্ছে না। দুটো কারণ, এখন এটার প্রয়োজন নেই, কারণ আমাদের এক ধরনের নিরপেক্ষ একটা সরকার আছে নির্বাচন করার জন্য। কাজেই আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, এটা চাইলেও আমরা গঠন করতে পারছি না, কারণ সংবিধানের যে অনুচ্ছেদগুলো এখানে অ্যাপ্লিকেবল সেগুলো এখন প্রয়োগ করা অসম্ভব। জি, ব্যারিস্টার SM শাহরিয়ার কবির। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে সমস্ত টিভি দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। শরীফ ভাই যেটা বললেন, এই মামলায় আমিও একজন লয়ার, জি আমিও একজন পিটিশনারের লয়ার। আচ্ছা, শরীফ ভাই যে কথা বলেন, দুইটা জিনিস দেখেন। কোর্ট ত্রয়োদশ সংশোধনী বাতিল করলেন, কিন্তু মনে ভুলে যাবেন না পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করা হয়েছে। তো ত্রয়োদশ সংশোধনী যদি ফিরে আসে, পঞ্চদশ সংশোধনীর সবকিছু কিন্তু হাইকোর্ট যখন রায় দিছে তখন সবকিছু বাতিল করেনি। সো 13দশ সংশোধনীর কনস্টিটিউশন ঢুকলেও পঞ্চদশ সংশোধনীর কারণে বেশ কিছু আর্টিকেল স্টিল নাও সাসপেন্ড আছে। সো এই শুনানিটা আমাদের লিভ গ্রান্ট হয়েছে। পঞ্চদশ সংশোধনী যতক্ষণ শুনানি না হয়ে বাতিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি অ্যাজ ইট ইজ এটাকে ঢুকানো সম্ভব না। দ্বিতীয় আর একটা কথা, মাননীয় প্রধান বিচারপতি মহোদয় উনি শুনানির এক পর্যায়ে জিজ্ঞাসা করছিলেন আপনাদের রাজনৈতিক বন্দোবস্তর কি খবর, কারণ তখন জুলাই সনদ নিয়ে আমাদের কিন্তু রাজনৈতিক দলগুলো একটা বন্দোবস্তে এসছেন, এবং সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থার আমি বলবো আমূল না অনেক পরিবর্তন এসছে। হ্যাঁ, সেটা তো সংবিধানে কি করতে হবে, ইনকর্পোরেট করতে হবে, এবং সেটা ইনকর্পোরেট করার জন্য কিন্তু জুলাই সনদে অলরেডি আমরা কিছু নোট অফ ডিসেন্ট সহ এগ্রিড হয়েছে এবং সাইন্ড হয়েছে। তাহলে আজকে ত্রয়োদশ সংশোধনী যদি বলেও দিত যে আজ থেকে কার্যকর, সে তো কার্যকর হচ্ছে না, কারণ দুইটা কারণ, একটা 15 অ্যামেন্ডমেন্টের কারণে, জুলাই সনদের কারণে। সো সেই কারণে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে যে পলিটিক্যাল সিদ্ধান্ত আদায়ের যে অপচেষ্টা শেখ হাসিনা করেছেন, সেই জায়গা থেকে কোর্টকে আমাদেরকে মুক্তি দিতে হবে। এবং এই কারণে আমার পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের যত লয়ার আমরা ওখানে ছিলাম, আমরা যারা আমাদের সাবমিশন রেখেছি, আমরা সব সময় চেয়েছি ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি থাকুক, জুডিশিয়ারিকে বিতর্কের ঊর্ধ্বে উঠে রাখুক। সেই কারণে কোর্ট কিন্তু বলেনি যে কোন ইলেকশন হবে, কোর্ট বলছে প্রসপেক্টিভ ইফেক্ট দেওয়া হলো,
এটি তো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়ার কোনো সুযোগ নাই। আর একটা জিনিস দেখবেন, মনে হয় 7 তারিখে শিডিউলটা ঘোষণা হবে। এই 7 তারিখের আগে এই জাজমেন্ট আসার সম্ভাবনা একেবারেই নাই। যদি জাজমেন্ট আসতে আরো 2 মাস লাগে, তাহলে আপনার ইলেকশনটা কি অনিশ্চিত হয়ে যাবে না? কারণ আমরা তো বলতেছি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে, মানে পূর্ণাঙ্গ রায়ের কথা বলছেন? জি জি, পূর্ণাঙ্গ রায়ের কথা। এখন তো রায়টা তো ডেলিভারি হলো, পূর্ণাঙ্গ রায়টা তো আপনাকে পেতে হবে, তাই না? সো এইটা পাইতে যদি 1-1.5 মাস দেরি হয়, তাহলে আপনার ইলেকশনটা তো অনিশ্চিতের মধ্যে পড়বেন। তখন আবার আমরা সবাই মিলে সরকারকে বলবো যে সরকার জুডিশিয়ারিকে ইউজ করে নির্বাচনটাকে ডিলে করতেছে। সো আমার সাংবাদিক ভাই যে কথাটা বললেন, কথাটা ওইভাবে ঠিক না, এটা আমাদের প্রাণের দাবি। এবং আজকে যে সরকার আছে, দিস সরকার ইন্টিম গভর্নমেন্ট, এই ইন্টিম গভর্নমেন্টের মধ্যে আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম, সকল খারই খারক কিন্তু সকল খারক খান না। ঠিক এই গভর্নমেন্টের মধ্যেও, এই গভর্নমেন্টের যে কয়টা ম্যান্ডেট আছে তার মধ্যে ইলেকশন একটা ম্যান্ডেট, যেহেতু এটা আসেই, সুতরাং আপনি আর একটা এক্সট্রা বার্ডেন দেওয়ার দরকার নাই। রাদার দেন 15 অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে গেলে ইনশাল্লাহ, যদি বাতিল হয়ে যায়, 13 অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন ঢুকবে, জুলাই সনদের ভিত্তিতে একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থার কাঠামো হবে, তারই ভিত্তিতে, নতুন বন্দোবস্তের ভিত্তিতে আমরা একটা নতুন কাঠামোতে যাব, এবং সেটা নেক্সট ইলেকশন থেকেই হবে। জি, অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা, আপনার মন্তব্য আশা করছি। আপনাকে এবং আলোচক বৃন্দকে এবং সেই সাথে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের এই রায়টি একটা ঐতিহাসিক রায়, এবং সেটা হচ্ছে এখানে 3টা বিষয় আমাদের আলোচক বৃন্দ উল্লেখ করেছেন: পঞ্চদশ সংশোধনী, জুলাই সনদ, এবং এই সমস্ত মিলেই আবার 58 গ দিতে, যে সেটা মানে চতুর্দিকেই একটা বাইন্ডিংস রয়েছে। আর সেই কারণে এটা এই যে তত্ত্বাবধায়ক সরকার, এর পরবর্তী গভর্নমেন্ট যিনি যত এই নির্বাচনটার পরে যে চতুর্থদশ যে নির্বাচন হবে, ওই নির্বাচনেরই জন্য এটা উপযুক্ত। আর ত্রয়োদশ সেটা হচ্ছে এই সরকারকেই তাদের মতো করতে হবে। কারণ হচ্ছে আমরা যদি পঞ্চদশ সংসদের যে আপিল শুনানি আছে ওটা শেষ না হয়, সেখানেও তত্ত্বাবধায়ক সম্পর্কে একটা কথা রয়েছে। সে মিলে আমি মনে করি যে এটা রাজনৈতিকদের বিষয় না, সারা দেশের মানুষেরই, মানে বিশেষ করে আমাদের দেশের বিচার ব্যবস্থাকে একটা স্বাধীনভাবে কাজ করার সুযোগ, এবং এই বিচার বিভাগকে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মুখোমুখি না করে দেওয়া, এটার জন্যই এই রায়টা আসলে যেটা বলা হয়েছে যে পরবর্তীতে কার্যকর হবে প্রসপেক্টিভ, সেই ক্ষেত্রে আমি মনে করি যেটা ঠিক আছে, এবং এটা পরবর্তী সরকারের মাধ্যমেই এটা প্রতিষ্ঠিত হওয়া উচিত। জি, একটা মানে তাহলে বোঝা যাচ্ছে যেহেতু এই সরকারের নিরপেক্ষতার ব্যাপারে সন্দেহ নাই কোনো রাজনৈতিক দলগুলোর, সুতরাং এটা পরবর্তী নির্বাচনের জন্য এটা হতে পারে, এবং তাদের একটা ম্যান্ডেটও আছে যে নির্বাচন করার মানে একটা ম্যান্ডেট যেহেতু এই সরকারের আছে, সুতরাং তার উপর নতুন করে বার্ডেন আবার একটা দেওয়ার প্রয়োজন নাই। জি, একটা বিরতি নিয়ে একটু, যেহেতু পঞ্চদশ সংশোধনীর একটা রায়ের প্রসঙ্গও আছে, সুতরাং সেটা নিয়ে একটু পরিষ্কার হওয়া দরকার তিনজনের কাছ থেকে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো আদালতের আদেশে, সেটা নিয়ে ডক্টর শরীফ ভূঁইয়া, পঞ্চদশ সংশোধনীর একটি আদেশও তো আছে, এবং যেখানে 54টি বিধানের মধ্যে 6টি তো পুনর্বহাল করা হয়েছে বা 6টি ফিরিয়ে আনা হয়েছে। মানে এটার সঙ্গে কোনো ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি করবে কিনা? ত্রয়োদশ সংশোধনীর রায় আর পঞ্চদশ সংশোধনীর যে আপিল পেন্ডিং আছে, এই দুটোকে আলাদাভাবেই দেখা যায়। খানিকটা মিল আছে এই মর্মে যে দুটোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত। তো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু করা হয়েছিল, এবং এই ব্যবস্থাটাকে 2 ভাবে বাতিল করা হয়েছে। প্রথমত, এটা আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে বাতিল করেছে, এবং ওই রায়ের পরে সংসদ আবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করেছে। তবে পঞ্চদশ সংশোধনীটা আরো ব্যাপক একটা সংশোধনী, এটা শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত না।
এটাতে আরো অনেক কিছু জিনিস সংবিধানে যুক্ত করা হয়েছে এবং এটাকে আমি একটা সংবিধানের পাইকারি পুনর্লিখন হিসাবে বর্ণনা করে থাকি, কারণ এটা অলমোস্ট একটা সংবিধান পুনর্লিখনের মতন। এখন আজকাল তো সংবিধান পুনর্লিখন কথাটা খুবই সেন্সিটিভ হয়ে গেছে, কিন্তু আমাদের সবার অগোচরে 2011 সালে কিন্তু সংবিধানের একটা মেজর পুনর্লিখন করেছে আওয়ামী লীগ, এবং ওই পুনর্লিখন পঞ্চদশ সংশোধনীর পুনর্লিখনে কিন্তু শুধুমাত্র যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে তাই না, অনেকগুলো নূতন ধ্যান ধারণা সংবিধানে ঢুকানো হয়েছে। গণভোটটাও বাতিল করা হয়েছিল। হ্যাঁ, সেটাও বাতিল করা হয়েছে এবং অনেক কিছু নূতন জিনিস, যেমন মূল কাঠামোর যেই মতবাদ, এই জিনিসটা আগে সংবিধানের ব্যাখ্যার নীতিমালার আলোকে ছিল। এটা আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে এই নীতিটা প্রতিষ্ঠিত হয়েছিল, পরিচালিত হয়েছিল, কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এই মূল কাঠামো জিনিসটা সরাসরি সংবিধানে যুক্ত করা হয়। শুধু এটাই না, এটা যুক্ত করে বলা হয় যে মূল কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না এবং সংবিধানের 1/3 বেশি অংশকে বলা হয় যে কখনোই পরিবর্তন করা যাবে না। এবং এই অপরিবর্তনীয় বিষয়গুলোর মধ্যে যে সমস্ত বিষয় ছিল তার মধ্যে একটা ছিল জাতির জনকের ধারণাও প্রথমবারের মতো সংবিধানে তখন অন্তর্ভুক্ত করা হয়। তারপরে সকল সরকারি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানেও তার প্রতিকৃতি প্রদর্শনের বিধান করা হয়, শুধুমাত্র সরকারি নয়, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানেও। এবং বলা হয় যে এইগুলো জিনিস পরিবর্তন করা যাবে না, কখনোই পরিবর্তন করা যাবে না। তারপর আরো একটা অদ্ভুত বিধান যুক্ত করা হয় যে সংবিধানকে আপনার বিশ্বাস করতে হবে। আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যাতে করে দেশের মানুষের সংবিধানের প্রতি বিশ্বাস নষ্ট হয়, এমনকি নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এমন কতগুলো ধারা যোগ করা হয়েছে যাতে করে মনে হয়েছে যে এটাকে একটা ধর্মগ্রন্থের চেয়েও কোনো বেশি পবিত্র একটা জিনিসে রূপান্তরিত করা হয়েছে, যেটার সম্পর্কে একটা ভিন্ন চিন্তা পোষণ করা, একটা ভিন্ন চিন্তা নিয়ে আলোচনা করা, এগুলো এক ধরনের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের পর্যায়ে সংবিধান সংশোধন করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ঢোকানো হয়েছে। তো কিন্তু আপনি একজন নাগরিক হিসাবে অবশ্যই আপনি সংবিধান নিয়ে চিন্তা করতে পারেন, আপনি সংবিধানের পরিবর্তনের কথা ভাবতে পারেন, আপনি সাংবিধানিক কাঠামোর উন্নয়নের কথা ভাবতে পারেন, সংস্কারের কথা ভাবতে পারেন, কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এই সমস্ত জিনিসগুলোকে অপরাধের পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে বলা হয়। এখন আমাদের দেশে 17 কোটি মানুষ আছে। 17 কোটি মানুষের মধ্যে সবাই নিশ্চয়ই মনে করবেন না যে একজনের প্রতিকৃতি সকল প্রতিষ্ঠানে প্রদর্শন করা উচিত। কেউ কেউ উচিত মনে করতে পারেন, আমাদের সমাজে রাজনৈতিক মতভেদ আছে, কেউ কেউ উচিত মনে করতে পারেন, কিন্তু অনেকেই এটাকে উচিত নাও মনে করতে পারেন। কিন্তু সংবিধানে সাংবিধানিকভাবে আইন করে বলা হচ্ছে যে এটা করতে হবে, এবং এটাও বলা হচ্ছে যে সংবিধানে যা কিছু আছে সব আপনার বিশ্বাস করতে হবে। তো এভাবে চিন্তা করলে তো দেখা যায় যে এই সংশোধনীর মাধ্যমে সংবিধানকে একটা ধর্মগ্রন্থের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, এবং সংবিধানে এই সংশোধনীর মানে এই সংশোধনীর যে মানে মামলাটা, এটার রায় আমরা না পাওয়া পর্যন্ত কি তত্ত্বাবধায়ক সরকারের এই যে রায়টা আমরা পেলাম, মানে এটার স্ট্যাটাসটা কি হবে? প্রথমত তো আমি বললাম যে এখন যে রায় আমরা পেয়েছি সেটার ফলেও আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারছি না, কারণ আমাদের গঠন করার জন্য যে পূর্ব শর্ত একটা সংসদ থাকা এবং একটা সেটা হচ্ছে না। কাজেই আপনি পঞ্চদশ সংশোধনী মামলাটা যদি শেষ হয়ে যেত এবং ধরুন আমরা যেভাবে চাইছি সেভাবেও শেষ হয়ে যেত, তাতেও এখনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা সম্ভব নয়। কিন্তু আবার যেহেতু আমি বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনী দিয়েও বাতিল হয়েছে, কাজেই এমনকি চতুর্দশ সংসদ নির্বাচনের সময় আমরা সবাই বলছি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হতে হবে। তো চতুর্দশ সংসদ নির্বাচনের আগে পঞ্চদশ সংশোধনীর মামলা আমরা যেভাবে আদালতের কাছে প্রার্থনা করছি সেভাবে নিষ্পত্তি হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার জন্য। এবং এটার কারণ হলো আপনার
পঞ্চদশ সংশোধনী মামলাটা আপনি জানেন যে হাইকোর্টের রায় হয়েছে। তো হাইকোর্ট যেটা করেছে যে আপনার 58A ধারা এবং দ্বিতীয় 2 ক পরিচ্ছেদ এই দুটোকে পুনর্বহাল করেছে সংবিধানে। তো তত্ত্বাবধায়ক সম্পর্কিত বিধানের মধ্যে এগুলো মূল বিধান, সেটা সন্দেহ নেই, কিন্তু এই যেটুকু অংশ হাইকোর্টের রায়ে সংবিধানে ফিরে এসছে তার বাইরেও কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল সংবিধানে, কিন্তু পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের মামলার রায়ে সংবিধানে ফিরে আসেনি। এটা আদালতের একটা বোনাফাইডি ইনঅ্যাডভার্টেন্ট মিস্টেকের কারণে এরকম হয়েছে বলে আমি মনে করি। এবং এটা আমরাও আদালতের নজরে, আমি বিশেষ করে আনিনি এই কারণে যে আমি আদালতের কাছে চাইছিলাম যে ওনারা যেন পুরো পঞ্চদশ সংশোধনীটা বাতিল ঘোষণা করেন। যেহেতু আমি পুরোটা বাতিল চেয়েছিলাম, পুরোটা বাতিল করলে এই সমস্যাটা হতো না, কিন্তু আদালত সিদ্ধান্ত নেন যে পুরোটা বাতিল না করে ওনারা পঞ্চদশ সংশোধনীর অংশ বিশেষ বাতিল করবেন। এর মধ্যে ওনারা একটা মূল অংশ যেটা ওনারা ঠিক করেছেন যে বাতিল করবেন সেটা ছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সেই বাতিল করাটাকে ওনারা বাতিল করবেন। কিন্তু সেই বাতিলটা করতে গিয়ে ওনারা ঠিক বুঝতে পারেননি যে পঞ্চদশ সংশোধনীর কোন কোন অংশগুলো বাতিল করলে এই অবজেক্টিভটা অ্যাচিভ করা যাবে, যার ফলে ওনারা পঞ্চদশ সংশোধনীর 2টো ধারা বাতিল করেছেন। হ্যাঁ, যার ফলে তত্ত্বাবধায়ক সম্পর্কিত মূল বিধানগুলো ফিরে এসেছে, কিন্তু অনেকগুলো আরো উল্লেখযোগ্য জিনিস ফিরে আসেনি। যেমন সেগুলোর মধ্যে হচ্ছে, যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার আপনারা জানেন ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে তাতে করে আপিল বিভাগের একজন বিচারপতি বা একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এটার প্রধান হওয়ার কথা, কিন্তু আমাদের সংবিধানে এটাও আছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারক কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না। এটা একটা অযোগ্যতা, কিন্তু উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার পদ এগুলো লাভজনক পদ। কাজেই রিটায়ার করার পর যাতে সুপ্রিম কোর্টের বিচারকরা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হতে পারেন সেই কারণে সংবিধানে একটা এক্সেপশন তৈরি করা হয়েছিল, সেই এক্সেপশনটা ফিরে আসেনি, যার ফলে এই অযোগ্যতাটা কিন্তু রয়ে গেছে। কাজেই এখন একদিকে আমরা বলছি যে প্রধান বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন বা এমনকি উপদেষ্টাও হতে পারেন, কিন্তু অন্যদিকে অন্য অনুচ্ছেদ অনুযায়ী ওনারা এই ধরনের পদ গ্রহণের ক্ষেত্রে অযোগ্য। কাজে এখানে আপনি দেখছেন যে সরাসরি সাংঘর্ষিক একটা অবস্থা বিরাজ করছে। আরেকটা খুবই বড় সাংঘর্ষিক অবস্থা যেটা বিরাজ করছে সেটা হলো যে 58C ধারাতে বলা আছে যে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, কিন্তু আবার অন্য একটা ধারাতে বলা আছে যে সংসদ নির্বাচন হবে সংসদ ভেঙে যাওয়ার 15 দিন আগে। তো আপনি যদি সংসদ ভেঙে যাওয়ার 15 দিন আগে নির্বাচনই করে ফেলেন তাহলে সংসদ ভাঙার 15 দিন পরে আপনি কি কারণে তত্ত্বাবধায়ক গঠন করবেন? আপনি তো যেই জন্য তত্ত্বাবধায়ক গঠন করার কথা, নির্বাচন করার কথা, সেটা আপনি সংসদ ভেঙে যাওয়ার 15 দিন আগে আপনাকে সংবিধান অনুযায়ী আপনি বাধ্য করার জন্য। কাজে আপনি তো নির্বাচন সংবিধানের যদি ওই ধারাটা মানেন আপনাকে তো সংসদ ভেঙে যাওয়ার 15 দিন আগে নির্বাচন করে শেষ করে দিতে হবে। আপনি তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা পর্যন্ত যেতেই পারছেন না। কাজে এখানেও আরো একটা বড় সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে। তো এইগুলো জিনিস আমরা আশা করছি যে আপিলের শুনানির ক্ষেত্রে নিষ্পত্তি হবে, এবং আরো কিছু বিষয় আছে, যেমন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনাদের শপথের বিষয়টা ফিরে আসেনি, উপদেষ্টাদের বেতনের বিষয়টা সংবিধানে ফিরে আসেনি, প্রধান উপদেষ্টার একটা সংজ্ঞা যুক্ত করা হয়েছিল সংবিধানে, সেটা ফিরে আসেনি। কাজে অনেকগুলো জিনিস কিন্তু পঞ্চদশ সংশোধনীর হাইকোর্ট বিভাগের রায়ে সংবিধানে এখনো ফিরে আসেনি। মানে এগুলো তো আমরা নতুন করে আবার মানে আমরা যদি জুলাই চার্টার বা দলগুলোর যে ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনা সেগুলো যদি দেখি তাহলে তো আসলে নতুন করে এগুলো সব আবার মানে আমাদেরকে রেডি করতে হবে। সুতরাং আগের আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে বিচার বিভাগের স্বাধীনতা চাচ্ছি
একই সঙ্গে আমরা এটা চাচ্ছি যে আর জন্য কখনো বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। আপনি যে কন্ট্রাডিকশনগুলির কথা বললেন, সাংঘর্ষিক, এইগুলি সবগুলি নিরসন করেই তো কেবলমাত্র একটা চমৎকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হতে পারে। সেটা যদি কিভাবে হবে? হ্যাঁ, সেটা এইগুলো তো এই সাংঘর্ষিক বিষয়গুলো আপিল বিভাগে আমরা এখন আপিল শুনানির জন্য আসবে, তখন আমরা আপিল বিভাগের নজরে আনবো এবং আমরা আশা করছি ওনারা এই সাংঘর্ষিক বিষয়গুলো অ্যাড্রেস করবেন এবং পঞ্চদশ সংশোধনীকে যথাযথভাবে বাতিল করবেন, যাতে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যথাযথভাবে সংবিধানে ফিরে আসে। আর আরেকটা যেটা আপনারা বলছিলেন যে জুলাই সনদেও তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা আছে, তো এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুটো কিন্তু দুটো ভিন্ন ট্র্যাক। একটা হলো আমরা আদালতের মাধ্যমে চেষ্টা করছি যে সংবিধানে যে সমস্ত ভুল জিনিস সংশোধনীর মাধ্যমে ঢোকানো হয়েছিল বা সংবিধানের যে সমস্ত ভুল ব্যাখ্যা দিয়ে আদালত যে সমস্ত জিনিসগুলো বাতিল করেছিল সেই জিনিসগুলো আদালতের মাধ্যমে সংস্কার করার জন্য। তো এটা একটা ট্র্যাক যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালত ইন্টারফিয়ার করে এটাকে বাতিল করেছে এবং সংসদ এটাকে ইন্টারফিয়ার করে বাতিল করেছে। সংসদ অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস সংবিধানে ঢুকিয়েছে যেগুলো নিয়ে বিতর্ক আছে এবং নতুন ধারণা ঢুকিয়েছে। কাজেই আমাদের একটা সংস্কারের প্রক্রিয়া ছিল যে যেই জিনিসগুলো আদালতের মাধ্যমে আনলফুলি করা হয়েছে, যেমন বিচারপতি খায়রুল হক যে রায়টা 2011 সালে দিয়ে সংবিধানের প্রভূত ক্ষতি সাধন করেছিলেন, কাজে সেই রায়টাকে রিভিউ করে সেই রায়টাকে বাতিল করা, তো এটা আদালতের মাধ্যমে একটা সংস্কার। তেমনি ভাবে পঞ্চদশ সংশোধনীটাকে আদালতের মাধ্যমে বাতিল করে সংবিধানকে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এটাও আদালতের মাধ্যমে একটা সংস্কার। এটা হলো একটা ট্র্যাক। আরেকটা ট্র্যাক হলো রাজনৈতিক স্ফিয়ারে, পলিটিক্যাল স্ফিয়ারে যে আলাপটা হচ্ছে সেটা আরো ব্যাপক। কারণ আপনি আদালতের কাছে যখন যাবেন, আদালতের কিন্তু এই সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করার ক্ষমতা সীমিত। তার হলো এটা সে বিচারিক ক্ষমতা প্রয়োগ করে করতে পারে, যেমন বিচারিক ক্ষমতা প্রয়োগ করেছে খায়রুল হকের রায়টা পুনর্বিবেচনা করেছে, বিচারিক ক্ষমতা প্রয়োগ করেছে দেখতে পারে যে পঞ্চদশ সংশোধনীটা যথাযথ হয়েছে কিনা, আইন সিদ্ধ কিনা, সাংবিধানিক কিনা। কিন্তু নূতন কোনো কিছু আইডিয়া কিন্তু সংবিধানে ঢোকানো বা নূতন কোনো পরিবর্তন করা, এটা সম্পূর্ণ পলিটিক্যাল গভর্নমেন্টগুলোকে করতে হবে, মানে সংসদের মাধ্যমে করতে হবে, সংসদের মাধ্যমে করতে হবে। অনেক ধন্যবাদ। পরিষ্কার জুলাই চার্টারটা হলো সেই ট্র্যাক। হ্যাঁ, ওই ট্র্যাকে আবার অনেকগুলো সংস্কার আলোচনা হচ্ছে এবং এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি আদালতের মাধ্যমে যেটুকু অর্জন করতে পারছি অর্জন করব, বাকিটা পলিটিক্যাল ঐক্যমত্য কমিশনের মাধ্যমে হয়েছে যেটা, সেটা আসলে ঐক্যমত্যের মাধ্যমে পলিটিক্যাল পার্টিগুলো করবে। এখন যে রুটটা প্রেসক্রাইব করা হয়েছে সেভাবে হবে। অনেক ধন্যবাদ ডক্টর শরীফ ভূঁইয়া। যদি না হয় শুধুমাত্র আদালতেরটা দিয়েও আমরা অনেকখানি অগ্রগতি করতে পারবো। এই জন্যই দুটো ট্র্যাককেই সচল রাখাটা খুব জরুরি আমি মনে করি। ডক্টর শরীফ ভূঁইয়া, ব্যক্তিগত কারণে আপনি একটু আগে চলে যেতে চেয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ তাও এতক্ষণ যুক্ত হবার জন্য। অনেক কিছু পরিষ্কার হলো। আমার বাকি অতিথিরা সঙ্গে আছেন, আমি যদি একটু অ্যাডভোকেট নাজমুস সাকিব। আমি আপনাদের এখানে যুক্ত হতে পেরে, আমার কাছেও কথা বলতে পেরে খুব ভালো লাগলো এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। আর আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যে আমি আগে একটু বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। জি, অ্যাডভোকেট নাজমুস সাকিব, মানে আদালতের মাধ্যমে যে রায় এসেছে এবং যদি পঞ্চদশ সংশোধনী রায়টাও আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যেভাবে আছে, তার মানে তো আমরা আদালতের একটা গাইডলাইন পেয়ে যাচ্ছি, সংবিধানে আছে। সুতরাং সেখানে আবার কোনো সংবিধান সংশোধন করার একটা প্রক্রিয়া তো যুক্ত হয়ে যাবে। তখন তো আসলে সেই সময়ের যে সরকার, তার অনেকটা মানে ইচ্ছার প্রতিফলন তৈরি হবে কিনা। ধন্যবাদ আমাকে একাত্তর জার্নালে সংযুক্ত করার জন্য এবং একই সাথে আমি দেশবাসী সহ আমার আইন অঙ্গনের সহকর্মী বৃন্দের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, আমার কাছে মনে হয়
এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে বা 13 অ্যামেন্ডমেন্টকে কেন্দ্র করে যে আপিল বিভাগে দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে, এটা একটু অপ্রয়োজনীয় বিষয়। এটা কোনোই দরকার ছিল না। আমাদের প্রথম সমস্যা হচ্ছে, আমরা জুলাই আগস্ট যে আন্দোলনের সফলতা বলি, সেটাকে আমরা কি হিসেবে চিহ্নিত করছি সেটাই আমরা ঠিক করতে পারি নাই। এটা কি রেভলিউশন বা বিপ্লব নাকি অভ্যুত্থান? এই জায়গায় হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আপনি শুরুর দিকে খেয়াল করবেন, চিফ জাস্টিস সৈয়দ রাফাত আহমেদ এটাকে রেভলিউশন বলতেন, ইভেন ডক্টর ইউনূস সাহেবও এটাকে রেভলিউশন বলতেন বা বিপ্লব বলতেন। কিন্তু পরবর্তীতে নানান প্রেসারের কারণে বিপ্লবটাকে অভ্যুত্থানে নিয়ে আসা হলো, এখন আবার অভ্যুত্থানকে নিছক আন্দোলনের দিকে নিয়ে আসা হলো বা একটা ঘটনা বলে চিত্রিত করা হলো। আমি যদি সেটাকে বিপ্লব বলি, আপনি দেখবেন আমাদের বর্তমান যে সংবিধানটা আছে এটা কিন্তু এই দায়টা কার? মানে একটা বিপ্লবকে কি গণ অভ্যুত্থানে পরিণত করা যায়? মানে এই দায়টা কার আসলে? এই দায়টা সকলেরই। এটা আমাদের হয়তো বুঝার ভুল, অথবা আমরা ইচ্ছে করে ওইদিকে হাঁটছি না। কারণটা বিষয়ে আমি মানে আপনি কি এরকম মনে করেন যে দেশের মানুষ আসলে, মানে আমরা বলছি বিপ্লব কিন্তু দেশের মানুষ বিপ্লব মনে করছে না নাকি? তাহলে তো দেশের মানুষই এটাকে প্রোটেক্ট করতো। না, বিপ্লব বলতে আমাদের একটা মিসকনসেপশনের জায়গাও আছে। আমাদের মিসকনসেপশনের জায়গা হচ্ছে, আমরা বিপ্লব বলতে ক্লাসিক্যাল সমাজতান্ত্রিক করতে আমরা বিপ্লব চিন্তা করি। বিপ্লব যে একটা গণতান্ত্রিক বিপ্লবও হতে পারে, সে বা বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশন যেটাকে বলা হয় সেটাও যে হতে পারে, এই ধারণা আমাদের সমাজের মধ্যে বা আমাদের দেশের মধ্যে ওভাবে ডেভেলপ করে নেয়। সমস্যা এই জায়গায়। কিন্তু যত বিপ্লব ডেমোক্রেটিক রেভলিউশনের যত ধরনের কম্পোনেন্ট আছে বা উপাদান আছে, সবগুলো বাংলাদেশের মধ্যে বিদ্যমান ছিল। না, আসলে কি এরকম যে বিপ্লব, এটা বিপ্লবী, অনেক জায়গায় অনেক বিপ্লব হাতছাড়া হয়ে যায়, সেরকম কি মনে হয়? বিপ্লবের তো কয়েকটা স্তর আছে। এটা একদিক থেকে হচ্ছে, এটা আমরা জুলাই আগস্ট আন্দোলনটা যখন সফল হলো, এটা হচ্ছে বিপ্লবের সূচনা বিন্দু। আপনি ক্ষমতাটা টেক ওভারটা নিলেন, এরপরে এই যে আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা কি সংবিধানের মধ্যে আছে? নাই। এই সরকার ব্যবস্থাটা আমরাই তৈরি করেছি। এটার সাথে আপনি মিল পাবেন রুশ ফেব্রুয়ারি বিপ্লবের সাথে। 1917 সালে ফেব্রুয়ারিতে আরেকটা বিপ্লব হয়েছিল, রুশ ফেব্রুয়ারি বিপ্লব, অক্টোবর বিপ্লবের আগে, যেটা মাস পিপলের রেভলিউশন ছিল, গণবিপ্লব ছিল। বাংলাদেশেও সিমিলার, এটা মাস পিপলের রেভলিউশন, গণবিপ্লব, এটা কোনো প্লান্ট রেভলিউশন না। জি, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, মানে এখন কি এই আদালতের রায়ের মাধ্যমে সংবিধান আসলে কি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো নাকি? ধন্যবাদ আপনাকে। দেখেন, কিছু মিসকনসেপশন আছে। আমার সাকিব যেটা বললো, জুডিশিয়াল রিভিউর কাজ হচ্ছে দেখা কোন আইন প্রপারলি কনস্টিটিউশন যেভাবে বলা আছে সেভাবে করা হয়েছে কি হয়। আপনি কি ডিক্লেয়ার করতে পারেন এটা আলট্রা ভাইরাস মানে কি, এই আইনটা অবৈধ, এতটুকুই কিন্তু সীমা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। খায়রুল হক সাহেব যেভাবে একটা আইনকে, তত্ত্বাবধায়ক সরকারের বিলটাকে অবৈধ ঘোষণা করলেন, সেটা আমরা বলতেছি, রিভিউ করে বললাম যে খায়রুল হক সাহেবের ওই জাজমেন্টটা ঠিক না। কোর্ট এখানে দেখবেন যে এটা আসলে উনি একটা রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কোনো ম্যালাফাইড পারপাসে এই জাজমেন্টটাকে এইভাবে বাতিল তত্ত্বাবধায়ক সরকার করছে কি করেনি। এবং আরো একটা জিনিস দেখবেন, প্রতারণার কথা বলছে কিন্তু আপনার কোর্টে। এটা আমরা বলছি এই কারণে, যখন শর্ট অর্ডার দেওয়া হয়, সেই শর্ট অর্ডারে বলছিল নেক্সট টু ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে, এবং এই শর্ট অর্ডার ডেলিভারি করার পর মূল অর্ডার, মানে আজকে যেমন বললাম জাজমেন্ট এখন বের হয়নি, জাজমেন্ট দিয়েছে 16 মাস পর, এবং সেই জাজমেন্ট আর এই কথাটা খায়রুল হক সাহেব রাখলেন না। তাহলে এইটা যেদিন আপনি প্রোনাউন্স করলেন আর যখন ডেলিভারি করলেন, তাহলে দুই রকম তো করার কোনো বিধান নাই। তাহলে আপনি প্রতারণা করলেন, এবং সেই জন্য বলা হয় ফ্রড ভিসিয়েটেড এভরিথিং। এবং এই একটা মানে লজিকের ভিত্তিতে এই পুরা জাজমেন্টটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। আরো একটা জিনিস দেখেন, শর্ট অর্ডারের পর এই জাজমেন্টটা বের হওয়ার আগেই কিন্তু 15 অ্যামেন্ডমেন্ট করে ফেলে দিলেন কে, শেখ হাসিনা। এবং একটা জাজমেন্ট হওয়ার পরে উনি বললেন, জাজমেন্টের দোহাই দিলেন যে জাজমেন্ট হয়ে গেছে, অতএব আমাদেরকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখা যাবে না।
এই করে পুরা কনস্টিটিউশনকে ফুটনোট বেস করে ফেলেন। এই বিষয়ে একটা জিনিস মনে হয়, দেখেন রাশিয়াতে এক সময় যদি আপনার বাসায় কমিউনিস্ট ম্যানিফেস্টো না পাওয়া যেত তাহলে আপনাকে হত্যা করা হবে। ঠিক একই বিধান 7 ক্ষয় ঢুকানো হলো, যে সংবিধান পরিবর্তনের চেষ্টা করবে না চেষ্টা করবে তাকেও কি করতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। আমাদের ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড। তার মানে আজকে যে এই কনস্টিটিউশনকে যদি আপনি কি করে সংরক্ষণ করেন, তাহলে এই যে সনদ যারা করলেন, যারা এর সাথে জড়িত, সবার শাস্তি হয়ে যাবে মৃত্যুদণ্ড। সেই জন্য বলতেছি আমরা যে এখানে তত্ত্বাবধায়ক সরকার ইন্ট্রোডিউস হওয়াটা কোর্টের কাজ না। কোর্টের কাজটা হচ্ছে যেভাবে যে প্রসিডিওরে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছে সেটা সঠিক ছিল না পলিটিক্যাল প্রেশার। আমরা সবাই জানি যে শেখ হাসিনা কোর্টের ঘাড়ের উপর বন্দুক রেখে স্বীকার করছে, তো সেটা আজকে এক্সপোজড হয়েছে যে না, এটা একটা পক্ষপাতমূলক, এটা ষড়যন্ত্রমূলক, এবং এখানে একটা ফ্রডের আশ্রয় নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে বাতিল করা হয়েছে। সেই জন্য সাকিবের ওই পাঠ, হ্যাঁ আমাদের এটা করার দরকার ছিল না, কিন্তু যদি এটা এইভাবে রেখে দিতাম তাহলে ইতিহাসে আমরা কোনোদিন এটা বলতে পারতাম না যে খায়রুল হক সাহেব পুরা জাতির সাথে প্রতারণা করছেন শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য। আর যেটা প্রথমে আপনারাও সবাই বললেন, ভাইও অনেকখানি এক্সপ্লেনেশন দিল, সাধারণ মানুষের বোঝার জন্য বলি যে আজকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলো, কিন্তু পঞ্চদশ সংশোধনীতে বলা হলো যে তত্ত্বাবধায়ক সম্পর্কিত সমস্ত কিছু বাতিল করে দিচ্ছে। তো তত্ত্বাবধায়ক ফিরে আসলো, আর ওই বিধানগুলো যদি বাতিল না করেন, ধরে নেন আপনাকে সাসপেন্ড করা হলো, আপনার চাকরি আছে কিন্তু আপনি কি ভিতরে ঢুকতে পারবেন? সাসপেনশন অর্ডারটা তো উইথড্র করতে হবে। এই সাসপেনশনটাই আছে হচ্ছে 15 অ্যামেন্ডমেন্টে। ওই মামলাটার কি অবস্থা? ওই মামলাটা আমরা রিভিউ করছি, রিভিউ অ্যালাউ হয়েছে, এখন সিএ আছে, এবং ওই অর্ডারটা নামলে আমাদের মনে হয় ডিসেম্বরের 3-4 তারিখের দিকে ওটা শুনানি শুরু হবে। তো হোপফুলি এই প্রধান বিচারপতির আমলে ওটারও শুনানি হয়ে আমরা আশা করি, আমিও যেহেতু পিটিশনার, আশা করি যে ওই 15 অ্যামেন্ডমেন্টটা বাতিল বলে গণ্য হবে। এবং ওই যে মানে কিন্তু হাইকোর্টের রায় তো গণভোটের যে বিধান ছিল এটা তো ফিরে এসেছে, সেটা মানে তাহলে আবার নতুন করে গণভোটের আইনের কথা আমি শুনলাম আইনমন্ত্রী বলছিলেন, এটার প্রয়োজনীয়তা কি? গণভোট তো আছেই সংসদে। গণভোট সংসদে নাই, কথা হচ্ছে যে আপনি 15 অ্যামেন্ডমেন্টের একটা অংশ একটু আগে বললেন না, একটা অংশ বাদ দিতে, যেমন ধরেন আজকে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, সবাই এখন বললো কালকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তত্ত্বাবধায়ক হিসাবে শপথ নিবে ইউনূস সাহেব, শপথের জিনিসটা 15 অ্যামেন্ডমেন্টে বাতিল করাতে। ঠিক রেফারেন্ডামের ব্যাপারটাও এক, এখন যখন লিভ গ্রান্ট হয়ে গেছে তখন আর কি ওই গণভোটের কথাটা থাকবে না। আর জুলাই সনদে তো আমরা 2/3 কনস্টিটিউশন চেঞ্জ করার কথাই বলতেছি, তাহলে আপনি যখন একটা জায়গায় এগ্রি হয়েছে, তাহলে গণভোটের দেখে রেফারেন্ডামের 142 রেফারেন্ডামটা ছিল হচ্ছে সোফা রিলেটস টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আপনি আজকে অনেক অ্যামেন্ডমেন্ট করতে চাচ্ছেন যেগুলো বেসিক স্ট্রাকচারই চেঞ্জ করে দিবে। সেই গণভোট আর 142 গণভোট, এই দুইটা গণভোট আলাদা। এটা আর্টিকেল 7 এর গণভোট, কারণ জনগণ এই কনস্টিটিউশনে যেমন দেখেন 8 অ্যামেন্ডমেন্ট কেসে বলছিল যে হাইকোর্টের কি করা যাবে না, স্থায়ী বেঞ্চ করা যাবে না, এটা কিন্তু এই রায়টা এখনো বলবৎ। আপনি এখন বলতেছেন আমরা স্থায়ী বেঞ্চ করব, তাহলে এই রায়ের ভায়োলেশন করতেছেন না? তাহলে আপনি কি 2/3 মেজরিটি দিয়ে একটা রেফারেন্ডাম দিয়ে করতে পারেন না? বলতে ওই জন্য এবারের এই সংবিধান সংসদকে দুইটা পাওয়ার দেওয়া হচ্ছে, একটা হচ্ছে সে হচ্ছে অর্ডিনারি সংসদ থাকবে, আর একটা হচ্ছে গণপরিষদ থাকবে। গণপরিষদটা করার পিছনেই কারণ হচ্ছে বেসিক স্ট্রাকচার যখন চেঞ্জ করবেন তখন আপনার গণপরিষদ লাগবে, এবং গণপরিষদের ভোটের কোনো বিধান কনস্টিটিউশনে নাই, কারণ কনস্টিটিউশনটাই তো আপনি চেঞ্জ করতে পারছেন, সেই জন্য গণপরিষদ আইন লাগবে। একটা বিষয় আমি জানতে চাই, সেটা হলো যে শেখ হাসিনা আদালতের মাধ্যমে যা যা করতে চেয়েছেন তার মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ এবং রাষ্ট্র একটা পরিপূরক এই জায়গাটা নিয়ে যাওয়া। আবার যেরকম ঘটনা ঘটবে না, এটার গ্যারান্টিটা কিভাবে আসবে? আচ্ছা, এইটার গ্যারান্টি হচ্ছে আজকে বোধহয় আপনি জানেন যে বিচার বিভাগের যে সচিবালয়, যেটা নিয়ে সমস্ত রাজনৈতিক দল এতদিন ধরে অপরাজনীতি করে আসছে, যে জুডিশিয়ারিকে সেপারেট করা, তাদের একটা সেক্রেটারিয়েট দেওয়া, সেটা কিন্তু দেয়নি। আবার আরেকটা জিনিস দেখেন, বিচারকদেরকেও শিক্ষা নিতে হবে। শেখ হাসিনার পারপাস যেই সার্ভ হয়ে গেল, সিনহা বাবু যখন 16 অ্যামেন্ডমেন্টে তার কথা শুনলেন না,
একটা সিটিং চিফ জাস্টিসকে আপনি জোর করে দেশ থেকে বের করে দিলেন। তো সেই সময় কিন্তু আমি বলি, আমার ব্যক্তিগত অন্য জাজগুলোর বিচার হওয়া উচিত। জুডিশিয়ারি নষ্ট খালি শেখ হাসিনা করছে তা না, জুডিশিয়ারিতে যে জাজগুলো আছে পার্সোনাল বেনিফিট, তারা যে শপথ ভঙ্গ সবাই করছে সেদিন যদি সবাই রুখে দাঁড়াতো যে আমরা সবাই পদত্যাগ করব, তাহলে শেখ হাসিনা জীবনেও এই সাহস করতেন না সিন্না বাবুকে দেশের বাইরে পাঠানোর। সো এনাদেরও দায় এনারা এড়াতে পারেন না। তো আজকে যে নতুন আপনি যে কথা উত্তর দিলেন, যদি কেউ ইনস্টিটিউশন আমরাই রক্ষা করতে না চাই, ভবিষ্যতে এরকম হতেই পারে, কারণ ইনস্টিটিউশনের দায়িত্ব তো আমাদের সবার। দেখেন তোর সিন্না বাবুকে সরাই দিয়ে মুলা ঝুলাই দিল ওয়াব মিয়ার সামনে যে আপনাকে চিফ জাস্টিস করা হবে, করে ওয়াব মিয়াকে করলো না, ওয়াব মিয়াকে ফেলে দিল, দিয়ে কাকে আর তার পরের জনকে জুনিয়রকে কি করে দিলেন চিফ জাস্টিস করে। সে কিন্তু বললো না যে না আমি হব না, ওয়াব সাহেব আমার সিনিয়র, উনি হোক। তার মানে কি, এই যে একটু আগে বললাম যে জুডিশিয়ারি যতক্ষণ সেপারেট না হচ্ছে এবং জুডিশিয়ারিতে যতক্ষণ পর্যন্ত এই পার্সোনাল লোভ, আমার চাকরি শেষ হয়ে গেলে আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হব, বা চাকরি শেষ হয়ে গেলে আমি ল কমিশনের চেয়ারম্যান হব, এই জিনিসটা থেকে যতক্ষণ আপনি বের করে না নিয়ে আসবেন, আমরা মানুষ কেউ লোভের ঊর্ধ্বে না। কিন্তু এই লোভটা, লোভে পাপ, পাপে মৃত্যু, এবং এই জুডিশিয়ারি শেষ করার জন্য এই বিচারকরাও দায়ী। জি, একটা বিরতি নেই, বিরতি নিয়ে আমার বাকি দুই অতিথির মন্তব্য এই প্রসঙ্গে একটু জানবো, যে রাজনৈতিক মানে ওই রকম পরিস্থিতি যে পরে কেউ করবে না, মানে সেটা কিভাবে, আপনার যে প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নটা বাকি দুজনের কাছ থেকে একটু শুনি। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, ৭১ জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। বেশিরভাগ পত্রিকার শিরোনাম করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে। আমাদের অতিথিদের যদি একটু দেখতে পাই, আমি অ্যাডভোকেট নাজমুস সাকিব, আমরা বিরতির আগে যেটা নিয়ে কথা বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন এলাহি নওয়াজ খান, যে সবকিছুই আমরা করলাম, আদালতের রায়ও পেলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খুব সুন্দরভাবে করলাম, কিন্তু তারপরেও দেখা গেল যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে আবার তারা নিজেরা যদি ফ্রাঙ্কেনস্টাইন হবার চেষ্টা করে, সেটা বন্ধ হওয়ার ব্যবস্থা হচ্ছে কিনা। দেখেন, আগে আমি একটা জিনিস আলাপ আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট যে আজকে রায়টা দিল আপিল বিভাগ, সেটাতে তারা বলছে হচ্ছে প্রসপেক্টিভ ইফেক্ট, মানে হচ্ছে ভবিষ্যতে যে পরবর্তী সংসদ নির্বাচনের আগে করে আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্টটা আগের সিস্টেমে 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেভাবে ছিল সেভাবে করে হবে। এই জায়গায় আমি বলছি এটা একটা অশ্বডিম্ব প্রসব করছে, এছাড়া কিছুই হয় নাই। কারণ অলরেডি জাতীয় ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ ড্রাফট হয়ে এটা একটা আইন আকারে বা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওখানে তত্ত্বাবধায়কের ফর্মুলা ভিন্ন। তাহলে আমাদের সুপ্রিম কোর্ট যেটা বলছে আগের বিধান ইনসার্ট করলো, এটা একটা সাংঘর্ষিক পর্যায়ে পরবর্তী সংসদের ক্ষেত্রে চলে যাবে, এবং সেটার একটা বেনিফিট আসলে নিবে হচ্ছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল তারা বলবে হচ্ছে সুপ্রিম কোর্ট এভাবে চিন্তা করছে, এভাবে করে ব্যাখ্যা দিয়েছে, এই রায় দিয়েছে, আমরা এর বাইরে কিভাবে যাব। আবার তাদের নোট অফ ডিসেন্টও আগে দেয়া আছে। এই ক্ষেত্রে আমার মনে হয় সুপ্রিম কোর্টের কি করা দরকার ছিল, যদিও তো এসে ওনারা রায় দিয়ে ফেলেছেন, তারপর ওনারা হয়তো এটা করতে পারতেন যে আগে যেহেতু প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে রায়টা, যে ফ্রডটা করা হয়েছে সেটা তাদের নজরে আসছে, সেজন্য রায়টা বাতিল করে দেয়া। বাট বলা দরকার ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের এনসিপিও মনে করে, যে ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেনের যে ব্যাপারটা, পলিটিক্যাল কোয়েশ্চেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা ভেরি মাচ পলিটিক্যাল কোয়েশ্চেন, এটা সেটেলড হবে হচ্ছে পলিটিক্যাল এরিনাতে, রাজনৈতিক পরিসরে সেটা সেটেলড হবে। এক্ষেত্রে জুডিশিয়াল ওভাররিচ যেটা আগে করা হয়েছে, লিগ্যাল টার্মিনোলজি যদি বলি জুডিশিয়াল ওভাররিচ, তার নিজের যতটুকু না পাওয়ার আছে সেটাকে ওভার এক্সারসাইজ করেছে। আপনি যদি আমেরিকার কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে দেখেন, তখনকার যে চিফ জাস্টিস মার্শাল ছিলেন, উনি বলেছিলেন যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাত দিতে পারে না। আমাদেরকেও মনে হয় যে ওই দিকে যাওয়া উচিত। সুপ্রিম কোর্ট কেন সংবিধানের অ্যামেন্ডমেন্ট গুলোতে হাত দিবে? সংবিধান তো না, মানে সেটা তো মানে যখন আমরা ওই আইনগুলো আমাদের থাকবে তখন আমরা বলতে পারি, কিন্তু এখন কি আদালতের এর বাইরে যাওয়ার সুযোগ আছে? এই বিষয়টা তো আদালতে আসারই কথা না। এই বিষয়টা আদালতে কেন সেটেলড হবে এখন? এই বিষয়টা তত্ত্বাবধায়ক এই সিস্টেমটা, এটা তো ওভার এনথুজিয়াজম বা কারো কোনো আলটেরিয়ার মোটিভ থাকতে পারে, নাইলে এটা সুপ্রিম কোর্টে কি জন্য যাবে? জি, শাহরিয়ার ভাই, আজকে যারা প্রধান এখানে আপনার উত্তর অবশ্যম্ভাবী হয়ে যায়। একটু বলে সাকিব, জন মার্শাল মার্বেরি ভার্সেস মেডিসনে বললেন
যে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, এবং মার্শাল আর্টটা বললে ইন্টারপ্রিটেশনের কাজ হচ্ছে সুপ্রিম কোর্টের। কিসের সেই জন্য বলা হয় এভরি মানডে সুপ্রিম কোর্ট বসেন কনস্টিটিউশন ম্যাটারে, কারণ 26 পাতার কনস্টিটিউশন আমেরিকার, বলা হয় প্রতি মানডেতে চেঞ্জ হয়, কারণ জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন দেয় হচ্ছে কে, সুপ্রিম কোর্ট। আজকে আপনি যে কথা বলতেছেন আমার কথাটা বোধহয় আমি বুঝাতে পারিনি আগে। খায়রুল হক সাহেব যে ফ্রড করছে সেটা আপনি অ্যাডমিট করলেন। এটা জুডিশিয়ালি রিভিউ কি, রিভিউটা মানে কি, যে এটা অ্যাকচুয়ালি এই যেভাবে জাজমেন্টটা দেওয়া হয়েছে জাজমেন্টে কোনো ইরোর আছে কি নাই, অন্য কিছু কিন্তু দেখতে পারবে না। এখানে দেখা গেল যে হ্যাঁ ইরোর আছে, কি ইরোর আছে, সেখানে ফ্রড করা হয়েছে, পলিটিক্যাল বায়াস আছে, সেটাই বলছে। আর একটা জিনিস, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়ার কোনো সুযোগ আছে, কারণ 3টাতে ইলেকশন হয়ে গেছে। সো প্রসপেক্টিভ বলে সে তো বলেনি তো 14 নির্বাচন থেকে হবে, সেই জন্য বলছে উনি যে ইফেক্টটা যদি হয় প্রসপেক্টিভ। ওই জন্য কিন্তু হিয়ারিং এর সময় বারবার প্রথমে জিজ্ঞাসা করছিল, এই আমাদের এই পূর্ণাঙ্গ রায় আসলে দেখবেন আমার সাবমিশন আছে, পলিটিক্যাল সেটেলমেন্ট ক্যান নট বি ব্রিং বিফোর দ্য সুপ্রিম কোর্ট। এবং আজকে আমাদের অনারেবল চিফ জাস্টিস সেই কাজটাই করছে, উনি বলছে এটাকে বাতিল করাটা অবৈধ হয়েছে, এটার ইফেক্ট হবে প্রসপেক্টিভ। ইফেক্ট প্রসপেক্টিভ না হয় তো রেট্রোস্পেক্টিভ দিতে পারবে না, তাহলে এই মাঝখানে 15 বছরের তো একটা ব্যাখ্যা লাগবে, লিমিটেশন পিরিয়ডের একটা ব্যাখ্যা লাগবে না। সো লিমিটেশন পিরিয়ডের ব্যাখ্যা দিতে যে উনি বলছে প্রসপেক্টিভ। আমি সরি ইন্টারাপ্ট করলাম সাকিব, আমার যদি বোঝার ভুল হয়ে থাকে, আমার এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, সেজন্য আমি খালি আই লাইক টু অ্যাসিস্ট ইউ ব্রাদার। আমি একটা বিষয় একটুখানি বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে 90 সালে 1990-তে রাজনৈতিক দলগুলি কনসেনসাসের ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকারটা করলো খুব চমৎকারভাবে ওয়ার্ক করছে, কিন্তু সংবিধানে এটা আমাদের ঢোকানোর পরেও দেখা গেল সেই তত্ত্বাবধায়ক সরকার থাকলো না। আমার কথাটা ওই জায়গায় বারবার, ওই কথাটাই বারবার আমরা আনতে চেষ্টা করছি, সেটা হলো যে আসলে আমরা এটাকে একদম মানে চমৎকারভাবে এটা ওয়ার্ক করবে সবসময়, এই ব্যবস্থাটা আমরা কিভাবে করব। জি দেখেন, এই জুলাই সনদে প্রথম জিনিসটাই দেখা হলো যে আপনার একটা তাজ্জব দেখেন, এই 13 অ্যামেন্ডমেন্টে 7 জন জাজ ছিলেন, 4 জন জাজ ছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পক্ষে, 3 জন ছিলেন বিরুদ্ধে। 4 জন কে কে? প্রথম জন হচ্ছে নাম কি আল্লাহ, জাস্টিস সিনহা বাবু ছিলেন, মোজাম্মেল হক সাহেব ছিলেন, মাহমুদুল হক ছিলেন, আর তো চিফ জাস্টিস ছিলেন। দেখবেন এই বাকি 3 জন ডিসেন্টিং দিছে, এই 3 জন, এই টোটাল 4 জন। তাহলে চিফ জাস্টিস তো ছিলেন, উনি চলে গেলেন। তারপরে কি হলো, মোজাম্মেল হক সাহেব হলেন, সিনহা বাবু হলেন, মাহমুদুল ইসলাম হলেন। সো এই যে পুরস্কারের ধারাটা আপনাকে এটা কাটেল করতে হবে। কি কাটেল করতে হবে? ওই তো বললাম লোভে পাপ, আপনি তো লোভ দেখায় দেখায় আপনি কেড়ে নিচ্ছেন। সো আপনি আইন যতই করেন, এই লুপ হোল গুলো এবারে আইডেন্টিফাই হয়েছে এই জুলাই সনদে। সেই জন্য জুলাই সনদের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হচ্ছে, যাতে জুডিশিয়ারির। আপনার এই প্রশ্নটা আমি ভাই জি এলাহি নওয়াজ খানের এই প্রশ্নটা আমি একটু অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবা আপনার কাছে মানে একইভাবে একটু ইয়ে করতে চাই, কারণ শাহরিয়ার ভাইকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা আসলে এই প্রশ্নের ব্যাপারে আমিও একটু মন্তব্য করব। জি তাহলে আমি বড় একটা বিরতি নিয়ে আসি, আমি তাহলে একটু বেশি সময় দিতে পারবো দুজনকেই, সৈয়দ জয়নাল আবেদিন মেজবা এবং নাজমুল সাকিব, দুজনের কাছেই ফিরবো তখন বিরতি থেকে ফিরে। দর্শক একটা ছোট্ট বিরতি নিচ্ছে, ৭১ জানুয়ারি সঙ্গে থাকবেন আশা করি। এলো নতুন ফ্রেশ ক্রিসপি ওয়েফার, স্মার্ট আর বুদ্ধিতে ঠাসা ক্রিসপি জেনারেশনের বেস্ট সলিউশন পার্টনার, ক্রাঞ্চি ওয়েফার আর ইয়াম্মি ক্রিমের দারুণ ফিউশন। ব্রো, ওয়ানডেতে ট্রাভিস হেডের স্ট্রাইক রেট কত? গুগল ছাড়া কিভাবে বলবো? তোদের লবণে কি আয়োডিন নাই? থাকে তো। সেদিন তো স্যার ক্লাসে বললো ঠিক আয়োডিন খেলে মনেই থাকে, গুগল লাগে না। স্ট্রাইক রেট 106। ওর মনেই থাকে, মেমোরি একদম শার্প, কারণ মা খাবারে দেয় সঠিক মাত্রার আয়োডিন সমৃদ্ধ ফ্রেশ সল্ট। তাই মেমোরি গেমে লেভেল আপ করতে খাবারে চাই ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট, শার্পনেস 10-এ 10। শুধুমাত্র
শুধুমাত্র বাছাইকৃত সরিষা দানা থেকে তৈরি, তাই ঝাঁঝ ও স্বাদে একদম শতভাগ। ফ্রেশ সরিষার তেল, বাংলার সেই স্বাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। বিরতির আগে এলাহি নেওয়াজ খানের যে প্রশ্নটা ছিল ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবিরের কাছে, সেই একই প্রশ্ন নিয়ে আমি ফিরছি অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবা আপনার কাছে। জি, প্রশ্নটা কাইন্ডলি একটু। জি, নেওয়াজ ভাই আরেকবার একটু করেন। না, প্রশ্নটা ছিল যে আমরা 90-এর গণ আন্দোলনের পরে রাজনৈতিক দলগুলি ঐক্যমত্য পোষণ করে যে তত্ত্বাবধায়ক সরকারটা করেছিল, চমৎকারভাবে সেটা ওয়ার্ক করলো, কিন্তু পরবর্তীকালে এটা সংবিধানে সংযোজন করার পরেও এটা অনেকের কাছে এটা মনে হলো না, বিশ্বাসযোগ্য মনে হলো না, এবং তারা মনে করলো যে এই তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে ক্ষমতায় আনতে পারবে না, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই। তো আমার কথা হলো যে এটা কিভাবে গ্যারান্টেড হবে যে আর কখনোই যাতে আর কেউ যাতে এটা না করতে পারে, এবং শুধু না করতে পারে, মানে এটাকে আবার এই বাতিল করে মিসইউজ করে আদালতকে প্রভাবিত করে, যেটা ঘটেছে তো আমরা দেখলাম তো, সংবিধানে অন্তর্ভুক্ত থাকার পরেও সংশোধনের মাধ্যমে এটা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে ঘটবে না, এই গ্যারান্টিটা আমরা কিভাবে করব? ধন্যবাদ। দেখেন, আমাদের যে স্বাধীনতার প্রথমেই ছিল কিন্তু গণতন্ত্র এবং আমাদের অধিকার নিয়ে। তো আমাদের প্রথম সংসদ নির্বাচন হলো 1973 সালে, এবং সেখানে গণতন্ত্রকে কিভাবে মানে হত্যা করা হয়েছে, কিভাবে জোর করে ভোট নেওয়া এবং হেলিকপ্টারও ভোট নিয়ে আসা হয়েছে। ওই প্রথম নির্বাচনটাই তো হয়ে গেল বিতর্কিত। এরপরে আমরা যত 90-এর কথা বলেছেন, ঠিকই বলেছেন, পরবর্তীতে এটাকে আমরা যেভাবে 90-তে যেভাবে সারা দেশে গ্রহণযোগ্য হলো, একটা সুন্দর ভোট হইলো, একদম চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হলো। আমাদের দেশের সমস্যা হচ্ছে কি, আমরা যারা আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা যেমন সৎ বলি, যেমন আমি মদ খাবো, ঘুষ খাবো, জুয়া খেলবো, অথচ আমার ইমাম সাহেব হবেন সৎ লোক, উনি কোনো মেয়ের দিকে তাকাবেন না, আমরা এরকমই খুঁজি। আমাদের হচ্ছে আমরা নিজেদের যত সময় না সততা এবং স্বচ্ছতা এবং গণতন্ত্র মনা না হব, তত সময় যত কেতাবি আইনি হোক, যত সংশোধনী হোক, তাতে কোনো কাজ আসবে না। সেটা আমাদের রাজনৈতিক সবারই, সব দলেরই। আমরা আমাদের নিজেদেরকেই সংশোধন হতে হবে। হ্যাঁ, আমরা দেখেন 54-55 বছরও কিন্তু আমরা একটা সুন্দর দেশ করতে পারিনি, দিতে পারিনি মানুষের মৌলিক অধিকার, দিতে পারিনি মানুষের কোনো চাকরি, অথবা আজকেও আমরা দারিদ্র্য সীমার অনেক মানে নিচে বসবাস করতেছে আমাদের দেশের অধিকাংশ। এর একমাত্র কারণই হচ্ছে আমাদের ক্ষমতার উপরে কিছুটা অনেকটাই লোভ আছে। তার চেয়ে রাজনৈতিক দলগুলোর তো থাকবেই, কিন্তু আপনি একজন বিচারক দেখেন, যিনি ডিস্ট্রিক্ট জাজ রিটায়ার মানে শেষের দিকে চলে আসছেন, উনি যেই দল ক্ষমতায় থাকে সেই দলের কাছে পাগল হয়ে যান যাতে ওনাকে হাইকোর্টে নেয় আর কি, আর তাদের কথা শোনার জন্য। তো আমরা যেখানে লোভ আমাদের কাজ করে, সিরাজউদ্দৌলা যেমন তার লোভী আত্মীয় স্বজনের দ্বারাই নিহত হলেন। মূলত ইংরেজরা যতটা সুযোগ পেয়েছে তাদের জন্য। আমাদের দেশে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে আমার পক্ষে গেলে সেটা আমার মানে বিচার মানি, তবে তাল গাছটা আমার। এরকম পরিবেশ পরিস্থিতি যদি থাকে, তাহলে আপনি এই যে আজকে অ্যামেন্ডমেন্ট হলো, এরপর হয়তো 15 যেটা ওই অ্যামেন্ডমেন্টটা হবে, সুন্দর একটা আসবে, সংবিধানের সংযোজন হবে। কিন্তু আমরা যখন ভোট কেন্দ্র দখল করব, টাকা দিয়ে ভোট কিনবো, জবরদখল করব, এরকম আমাদের কিছু আছে না এরকম অনেকে? আমরা তো অস্বীকার করতে পারি না যে আমরা একেবারে সৎ সাধু হয়ে গেছি।
অথবা টাকা আলাদা দেখে আমরা নমিনেশন দিব, তাহলে আমার এগুলোর কোনো কাজেই লাগবে না। এই জন্য আসলেই দরকার হচ্ছে আমাদের মন মানসিকতা এবং মননে গণতন্ত্রকে ধারণ করা এবং মৌলিক গণতন্ত্র যেটা আছে সেটাকে জনগণের মাঝে তুলে ধরা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আমার মতকে প্রকাশের ব্যাপারে সবসময় বলি যে হ্যাঁ আমার মত আপনি সমালোচনা করতে পারেন, করতে মানে সবই করবেন, কিন্তু বাস্তবতা যখনই কেউ সমালোচনা করে তখনই বোঝা যায় যে হ্যাঁ আসলে আমি কতটা ধৈর্যশীল অথবা সহ্যশীল। এই জন্য গণতান্ত্রিক যে মন মানসিকতা সেটা আমাদের সবাইকেই দলমতের ঊর্ধ্বে দেশের স্বার্থে যদি আমরা চাই তাহলেই সম্ভব আপনার সমস্ত সংস্কার, আপনার এই যে আজকে যে তত্ত্বাবধায়ক সরকার এগুলোর সমন্বয়ে একটা সুন্দর সরকার গঠন এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালানো। কিন্তু একটা গণতান্ত্রিক সরকার আসলেই যে সে গণতন্ত্র মানে নির্বাচনের মাধ্যমে আসলেই যে সে গণতান্ত্রিক হবে এমন তো না। আমরা তো দেখতেছি গণতন্ত্র ওই যে আমি যেটা বললাম লালন করতে হবে, সে লালনের প্রচন্ড অভাব রয়েছে আমাদের। আশা করি আমরা অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই যে আমার জন্য যেটা অনৈতিক, আমার জন্য যেটা নৈতিক, অন্যের জন্য যেটা অনৈতিক, এই যে প্র্যাকটিসটা চলে আসছে, এর কারণেই তো সম্ভবত আমাদের গণতান্ত্রিক অবস্থাটা এই অবস্থায় চলে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা দারুণ কথা বলেছেন যে নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না। কারণ আমরা আমাদের অনেক নজির পৃথিবীতে আছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কিভাবে ফ্যাসিস্ট হয়েছে, আমাদের এরকম নজির অনেক আছে। সুতরাং এই যে আপনি যেটা মানসিকতা, মাইন্ডসেটটা, এইটা গুরুত্বপূর্ণ। সেটা যেমন রাজনীতিবিদদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি যারা বিচার বিভাগে আছে তারাও সেই ক্ষেত্রে সেই আঙ্গিকে ব্যারিস্টার শাহরিয়ার যেটা বললেন যে বিচার বিভাগের স্বাধীনতা এবং আলাদা সচিবালয় সবই হলো, কিন্তু মাইন্ডসেটটা যদি ঠিক না থাকে, আমাদের নৈতিক জায়গা যদি ঠিক না থাকে, তাহলে এইগুলি আসলে ওয়ার্ক করা কতটা কঠিন হবে, যেটা আমরা দেখছি বারবার আমাদের দেশে। এই প্রশ্নটা একটু আমি একটু সাপ্লিমেন্ট করি। প্রশ্নটা প্রথম দিকে আমাকে করেছিলেন, আমি প্রথমে বিপ্লবের দিকে টান করেছিলাম। আমি এই প্রশ্নটা সূত্র ধরে বলি, দেখেন এটা ব্যাপারটা হচ্ছে কালচারের বিষয়। আমার মধ্যে এই সংস্কৃতিগুলো আমার দেশের মধ্যে, আমার রাজনৈতিক দলের মধ্যে, ব্যক্তির মধ্যে কালচার ডেভেলপ করছে কিনা, সহনশীলতার কালচার ডেভেলপ করছে কিনা, দলের মধ্যে গণতন্ত্র আছে কিনা। আপনি অনেক সুন্দর সুন্দর আইন করতে পারেন, আপনি বলে দিতে পারেন যে হচ্ছে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করা যাবে না, সংবিধানে লিখে দিলেন, কিন্তু আপনি সিস্টেমেটিক ওয়েতে ক্ষমতা আবার একজনের কাছে কুক্ষিগত করে দিতে পারেন। বিধানে না থাকলেও আপনি ইন প্র্যাকটিস এটাকে ঘুরানো পথে একজনের কাছে ক্ষমতা সবকিছু আপনি সমর্পণ করতে পারেন। তাহলে ব্যাপারটা হচ্ছে দলের মধ্যে গণতন্ত্র আছে কিনা। আপনি দেখবেন প্রধান রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোর মধ্যে গণতন্ত্রের লেশমাত্রও নাই। আপনি বিএনপি বলেন, মানে তাহলে কি এই প্রশ্ন আমি করতে পারি যে এই দেশের মানুষ আসলে গণতন্ত্র চায় না? না, সেটা না। তাহলে তারা প্রধান দল হয় কি করে? রাজনৈতিক দল মানে সে ফুল মানে সমগ্র জনগণকে রিপ্রেজেন্ট করে তা তো না। না, কিন্তু যদি প্রধান দলগুলো যদি, তবে হ্যাঁ একটা জিনিস আপনাকে বলতে পারি, আমাদের যে ফেসিস্ট যে একটা স্ট্রাকচার গড়ে উঠেছে, ফেসিজমের অনেকগুলো বীজ আমাদের সমাজের রন্ধ্রের মধ্যেও আছে। আমাদের যে পলিটিক্যাল দলগুলো ছিল, দেখেন এই 96 সালে 94 মাগুরার নির্বাচন পরে 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো। তারপরে ক্ষমতা তো কেউ সহজে হস্তান্তর করতে চায় না। দলের মধ্যে কোন দলের মধ্যে বিএনপি বলেন, জামাত বলেন, এবার যে কোনো দলের মধ্যেই বলেন, আমরা যদি সেই গণতান্ত্রিক চর্চাগুলো তৈরি করতে না পারি তাহলে আমাদের কোনো কিছুই ওয়ার্ক করবে না। আরেকটা জিনিস বলে রাখি, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এই সুপ্রিম কোর্ট দেখবেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে হাওয়া বুঝে রায় দেয়, ক্ষমতার বাতাস যেদিকে ওনারা সেভাবেই রায় দেয়। এখন এক ধরনের পরিস্থিতি আছে, রায় একভাবে হবে। আবার দেখবেন হচ্ছে শুধুমাত্র দুইটা ক্ষেত্রে এগুলো আবার আদালত অবমাননা হয়ে যাবে নাকি? মানে এটা বলা এইভাবে ঠিক না। সাকিব, কথা হচ্ছে যে ইনস্টিটিউশনালাইজেশন না করলে আপনি করছেন যে ভাইয়ের উত্তরও বলতেছে 53 বছর আপনি কোনো ইনস্টিটিউশনালাইজেশন করেননি। ওই যে ওই ভাইও বললেন যে এই নিচে লোয়ার কোর্টের যা উপরে আসার জন্য যে আশা বা লালিত, আপনি ইনস্টিটিউশন দাঁড় করান আর হাওয়া বুঝে সবসময় হয় তা না। আপনি 15 বছর আপনি এই কথা বললেন, খালেদা জিয়া যদি সেই সময় তত্ত্বাবধায়ক সরকার না মানে নিত কি হতো? ওইখানে একটা বিলই পাস হয়েছে, 12 ফেব্রুয়ারি ইলেকশনের পর মাত্র একটা বিলই পাস হয়েছে। সে তো শেখ হাসিনার মতো 15 বছর থেকে যেতে পারতো।
সো ওইভাবে আপনি জামাত আর ইয়া বললেন সেটা না, এইসব দলগুলোর মধ্যে একটা এইভাবে হাওয়া দিলে ভাই এটা ঠিক না। আমরা এই জিনিসগুলো ওভারলুক করে কথা বলতেছিলাম। জামাত ইসলামে ভোট করে জামাত ইসলামের নেতা নির্বাচিত হয়, জামাতে অন্যরকম ভাবে হয় না। সো এইভাবে কথাগুলো বলা চলে না। না এখানে আমি একটু কথা বলতে এইট অ্যামেন্ডমেন্ট এবং 16th অ্যামেন্ডমেন্ট ছাড়া 8th অ্যামেন্ডমেন্টে বিচারকদের সুবিধার কিছু বিষয় ছিল বা আমাদের আইনজীবী সমাজের আমি এখানে পুনরায় সেই ফেব্রুয়ারির ইলেকশন 96 সালে আর পরবর্তী ঘটনাবলীর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। কারণ 96 সালে কিন্তু বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সরকার, ওনারা কিন্তু জনগণের চাপের মুখে, আমি জানি সেদিন আমি পার্লামেন্টে উপস্থিত ছিলাম কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছিল, কিন্তু পরবর্তীকাল ইতিহাস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। জনগণের স্বতঃস্ফূর্ত চাপ থাকা সত্ত্বেও হাসিনা এই আওয়ামী লীগ সরকার সামান্যতম দেখান নাই। দুটার মধ্যে অনেক পার্থক্য। সম্মানটা করতে হবে বেগম খালেদা জিয়াকে, সেদিন জনগণের তিনি মেনে নিচ্ছেন জনগণ সকল, এবং সে জনগণকে রেসপেক্ট করছেন, সে নাম করতো। আপনি হাসিনার মতো এরকম ছোট্ট বাচ্চা দিয়ে হেলিকপ্টার দিয়ে জীবনও করেন, বেগম খালেদা জিয়াউর রহমান এই কাজগুলো করেন। তো যাকে যা দান সেটা দিতে হবে, না হলে আর ওইভাবে বলা যাবে। এবং আমি সেদিন পার্লামেন্টে ছিলাম কিভাবে হয়েছে সেই সংবিধান সংশোধনীটা। এবং দেখেন ওই আইনটা করে দিচ্ছে রেফাত সাহেবের বাবা। তাহলে এখন যদি আপনি বলেন উনি তো আওয়ামী লীগ করতেন, খালেদা জিয়া তো বলতে পারতেন না আওয়ামী লীগের লয়ার ড্রাফট নিব না, এটা হবে না। বেস্ট লয়ার ইনি অ্যাপয়েন্ট করছে বেস্ট আইনের জন্য। সো আমরা সহনশীল, হাসিনা আমাদের সমস্ত সহনশীলতা নষ্ট করে দিছে। আপনারা যা এনসিপি ভাইরা আছেন আপনাদেরকেও এটা আমাদের সবাইকে আবার সহনশীলতার কথা বলেছি, অবশ্যই আমরা সেটা সমর্থন করি, সেজন্য আপনাদের ফোন করে কথা, আপনারা তো বিপ্লবের সন্তান। আমি একটা কথা বলতে চাই, 30 সেকেন্ডসে যদি একটু শেষ করেন কাইন্ডলি, একটু অল্প সময়। সেটা হচ্ছে যে দলগুলোর ভিতরে গণতন্ত্রের কথা বললেন এবং জামাত এবং বিএনপির কথা বললেন, এনসিপি আমাদের লার্নার্ড, কিন্তু এনসিপি যে সমন্বয়ক এবং মুখ্য সমন্বয়ক ওনারা যারা হয়েছেন, ওনারা কি ওনাদের সদস্যদের ভোটে সমন্বয়ক অথবা মুখ্য সমন্বয়ক হয়েছেন? ওনাদের ভিতরে কি গণতন্ত্র চর্চা শুরু? ভাই এইসব কথা না বলি, এখন আপনারা আমরা যেহেতু একটা কনসেনসাসের দিকে যাচ্ছে জাতি, সেখানে এগুলো উত্থাপন না করাই ভালো। ঠিক আছে, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবা, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, অ্যাডভোকেট নাজমুস সাকিব, একই সঙ্গে এলাহি নওয়াজ খান। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময় 71 জানাল দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে পাবো।